স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে যুক্ত হবেন আমাদের সঙ্গে, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। আবুল কালাম আজাদ মজুমদার, শুরু করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য দিয়ে। আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি মন্তব্য করেছেন যে নির্বাচনই কিন্তু সব শেষ নয়, নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক একটা কালচার গড়ে তোলা, এটাই সবচেয়ে বড়। আপনার একটু মন্তব্য আশা করছি এ বিষয়ে। নিশ্চয়ই আমরা তো আসলে ডেমোক্রেটিক কালচারটা গড়ে তুলতে পারিনি নানান সময়। ধন্যবাদ। উনি যথার্থই বলেছেন আমরা মনে করি, কারণ নির্বাচন ডেমোক্রেটিক প্রসেসের একটা পার্ট, কিন্তু ডেমোক্রেসিটা পুরোটা তো আরও অনেক কিছুর সাথে সম্পর্কিত। আপনি জানেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যে অনেকগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করছে, এগুলোর মূল উদ্দেশ্যটাই কিন্তু আসলে একটা ডেমোক্রেটিক কালচারটা তৈরি করা। একটা সামনে একটা নির্বাচন আছে, এই নির্বাচন তো চাইলে আর অনেক আগেই দিয়ে দেওয়া যেত, দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দিতে পারত। কিন্তু সরকার যে সময়টা নিয়েছে, এই সময়টা নেওয়ার কারণে হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে রাজনৈতিক সংস্কৃতি বা গণতান্ত্রিক সংস্কৃতি, সেটাকে বিনির্মাণ করা, যাতে আমাদের দেশে যে বিভিন্ন সময়ে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক যে সংকটগুলো তৈরি হয়েছে এগুলোর আর পুনরাবৃত্তি না ঘটে। আপনি জানেন যে বাংলাদেশকে ইতিমধ্যেই এসব কারণে অনেক মূল্য দিতে হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে ওনার একটা বক্তব্যে সরাসরি বলেছেন যে, জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে উনি বলেছেন আসলে বাংলাদেশে যে যাবতীয় রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোর মূলে হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন। তো ত্রুটিপূর্ণ নির্বাচন তখনই হয় যখন রাজনৈতিক ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ থাকে। তো রাজনৈতিক ব্যবস্থাটা সঠিক একটা পথে নিয়ে আসার জন্য বা রাজনৈতিক পদ্ধতিগুলোকে সংস্কার করার জন্যই কিন্তু একটা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সংস্কারগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছেন। সো সেদিক থেকে আমি মনে করি যে উনি যথার্থই বলেছেন। জি, আমরা অতিথিদের যদি একটু যুক্ত করে নিই। ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখা। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ব্যারিস্টার ওবায়দুর রহমান এবং আপনার দর্শক শ্রোতা সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ব্যারিস্টার আবু বকর মোল্লা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রসঙ্গটি এনেছেন এবং আবুল কালাম আজাদ মজুমদারও যেটা সমর্থন করলেন, যে আমরা ডেমোক্রেটিক কালচারটা গড়ে তুলতে পারিনি বলেই সব জায়গায় আসলে সংকট। অন্য যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে মানে রাষ্ট্র টেকসই করতে হলে, টেকসই রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম, প্রশাসনিক ব্যবস্থাগুলোকে স্বাধীন করা, শক্তিশালী করা, এগুলোর জন্য তো আসলে পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় মানে অংশ, তাদের একটা ইচ্ছার প্রয়োজনীয়তা আছে। তিনি বিরোধী দলে থাকেন বা সংসদে থাকেন না থাকেন, তার চাইতেও বড় কথা তার যে একটা ইচ্ছা গণতান্ত্রিক পরিবেশ তৈরির, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কি মনে করেন? ধন্যবাদ। দেখুন, উনি যে কথাটি বলেছেন, নির্বাচনের উপর উনি ইম্পর্টেন্স দিয়েছেন, অর্থাৎ নির্বাচনী কালচার তৈরি করা। কিন্তু আপনি যে কথাটি বলছিলেন এবং আমিও বোধ করি, এবং যেটি হওয়া উচিত, শুধু নির্বাচনী শেষ কথা নয়, গণতান্ত্রিক মূল্যবোধ পার্টির ভিতরে, সমাজে, রাষ্ট্রে নিজেরা চর্চা করা, সমাজ এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক মূল্যবোধের দিকে চর্চাতে অনুপ্রাণিত করা এবং নিজেরা রোল মডেল হওয়া। শুধু মুখে গণতন্ত্র নয়, আমরা অনেকেই মুখে গণতন্ত্রের কথা বলি, কিন্তু রাজনীতিতে, নিজের দলে এবং বাহিরে, রাষ্ট্রে যখন ক্ষমতা আমাদের হাতে আসে, সত্যিকার গণতান্ত্রিক যে ভ্যালুসগুলো, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, দলে এবং দলের বাহিরে গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো মানে অনুসরণ করা, প্র্যাকটিস করা, সেগুলো আমরা অনেকেই করি না। তো উনি যদি গণতন্ত্রের ফুল কাঠামোর ব্যাপারে কথা বলে থাকেন, খুব ভালো কথা বলেছেন, সেটিই হওয়া উচিত। বা সেটি যেন কথার কথা না হয়। এই যে ৫ তারিখের পরে যে পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে এখন দেশে,
মানে তাদের মধ্যে এটা দেখেন কিনা, মানে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। খুবই মানে চমৎকার কথা, এটা খুবই জনপ্রিয় কথা। সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এটা বা মত প্রকাশের স্বাধীনতাকে যখন মানে সংজ্ঞায় আনা হয় তখন এই প্রসঙ্গটা আনা হয়, এই বক্তব্যটাকে সামনে আনা হয়, আমি জীবন দিয়ে হলেও তোমার মতকে আমি রক্ষা করার চেষ্টা করব। এটা কি দেখেন আপনি এই প্র্যাকটিসটা? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমি এটির অভাব বোধ করি এবং আমি এটির অ্যাবসেন্স দেখতে পাই। অতীতে বাংলাদেশে এটি হয়নি, ভবিষ্যতে যদি হয় সেটি খুব ভালো কথা। দেখেন, আইনের শাসন, রাষ্ট্রের সকল অর্গানগুলোকে স্বাধীনতা দেওয়া, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, সুযোগ দেওয়া, করাপশন ফ্রি একটি সোসাইটি ডেভেলপ করা, সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের হুমকি না দেওয়া, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, আইনের অঙ্গনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এই ব্যাপারগুলো যেন শুধু মুখের কথা না হয়। কিন্তু আমরা দেখছি কি, অনেকের বিরুদ্ধে কিন্তু আজকাল মামলা পর্যন্ত করা হচ্ছে। মানে আওয়ামী লীগের শাসন আমল চলে গিয়েছে, ফ্যাসিস্ট রেজিম চলে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু আমরা মত প্রকাশের স্বাধীনতা অনেকে উপভোগ করতে পারছি না। অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। উনি যা বলেছেন, উনি যদি তা বিশ্বাস করেন, আগামী দিনের বাংলাদেশে উনি এবং ওনার দল যদি তা প্র্যাকটিস করতে এগিয়ে আসে, আমি খুশি হব। বাট এখন পর্যন্ত মানে মত প্রকাশ করতে গিয়ে মামলা এরকম ঘটনা আছে, সেদিকে এগিয়ে যাচ্ছে। মানে মত প্রকাশ করতে বাধা দেওয়ার ক্ষেত্রে মামলা এরকম আছে? জি জি জি, আপনি একটু খোঁজ নেন। মত প্রকাশের আওয়ামী লীগ রেজিম যাওয়ার পরে মানে মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। জি, মজুমদার ভাই কোনো মন্তব্য করবেন? এটা যেহেতু অভিযোগটা উনি করেছেন, আমার মনে হয় এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। জি, আচ্ছা, আমি ছোট্ট করে একটু উদাহরণ দিই, উনি যেহেতু বলতে চায় নাই। দেখুন, জামাত ইসলামী বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করেন। বাংলাদেশে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে নির্বাচনী কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এবং এখানে আসলে মারা হবে, মহিলাদেরকে হেনস্থা করা হবে। আমরা তো এই বাংলাদেশ চাইনি। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 2.0-তে সবাই তাদের রাজনৈতিক চর্চাগুলো স্বাধীনভাবে করতে পারবে। কিন্তু আমরা দেখলাম কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলারা পর্যন্ত স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারছে না। আরো বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এগুলো অন্য পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছেন, মানে অন্য পলিটিক্যাল পার্টিগুলো বাধা দিচ্ছে? জি 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 জি। আচ্ছা আচ্ছা, ওবায়দুর রহমান টিপু মানে মানে ইঙ্গিত কি আসলে বিএনপির দিকে করলেন আপনি, ব্যারিস্টার আবু বকর মোল্লা? না, আমি কারো নাম স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে আমাদের রাজনৈতিক কালচারটি এমন ভাবে ডেভেলপ করা হয়নি, হচ্ছে না। আমরা সেদিকে ধাবিত হচ্ছি না যে জামাতের মহিলারা পর্যন্ত তারা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারছে না। আপনি যদি অনলাইনে দেখেন, জামাতের মহিলারা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়েছে। কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেছেন যদি দাঁড়িপাল্লার ভোট এখানে চাওয়া হয় তাহলে তাদেরকে মারা হবে, মানে অপদস্থ করা হবে। এগুলো তো মিডিয়াতে এসেছে। আচ্ছা, সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা ঘটনা নিয়ে আপনি বলছেন, এর চাঁপাইনবাবগঞ্জে হয়েছে, বগুড়াতে হয়েছে, নোয়াখালীতে হয়েছে। সেটা নিয়ে এই অনুষ্ঠানে আলাপও হয়েছিল, মানে অন্য আরেকজনও কথা বলেছে। আচ্ছা, যেহেতু প্রসঙ্গটা আবার আসলো, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। জি, ধন্যবাদ সবাইকে, অংশগ্রহণকারী সবাই। আমি শুধু এতটুকু বলবো, আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, এটা এখনো ডেভেলপড হয় নাই। আমি দেখেন, স্বাধীনতার পর থেকে আমরা এখন প্রায় 55-56 বছর বয়সে আমরা কতদিন সত্যিকারে গণতন্ত্র পেয়েছি। স্বাধীনতার 72 থেকে 75 সাল পর্যন্ত এটা কোনো গণতান্ত্রিক দেশ ছিল না। আবার এর সাথে 9 বছর, তাহলে কত হলো 14, আবার হাসিনার 17 বছর। একটা দেশের জন্মের পরে 55 বছরের মধ্যে যদি 30 বছরের উপরে যদি অগণতান্ত্রিক স্বৈরশাসক বা ফ্যাসিস্টের শাসন থাকে, সেখানে একটা বৃহৎ জেনারেশন তারা যে অভ্যস্ত হয়ে পড়ে একটি অনিয়মতান্ত্রিক নিয়মকানুনের মধ্যে, সেটাই প্রতিফলন হচ্ছে। আমরা একটি দুইটি তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া আর কিছু দুই একটি নির্বাচন ছাড়া ম্যাক্সিমাম সময়ই তো আমরা আসলে গণতান্ত্রিক যে চর্চা, সেটা থেকে আমরা বঞ্চিত ছিলাম।
ব্যারিস্টার আবু বকর সিদ্দিক, আবু বকর মোল্লা সাহেব লন্ডনে আমার সাথে অনেক দেখা হয়েছে। আসলে উনি যে কথাটি বললেন যে আসলে এই যে ধর্মের যে ব্যাপারটা, আমি এখন রাজনৈতিক যে জামাতের সাথে বা আমি কোনো ধরনের অযৌক্তিক কথা বলতে চাই না। আসলে গ্রামে গঞ্জে এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মসজিদে জামাত ইসলামের নেতৃবৃন্দ বা তাদের কর্মীরা বা তারা নামাজের পরে বা আগে এই জামাত ইসলামের যে প্রচার বা তাদের রাজনৈতিক আদর্শ প্রচারের করতে গিয়ে মুসল্লিদের বা সাধারণ মুসল্লিদের কাছ থেকে কিছুটা বাধার সম্মুখীন হয়েছেন। এটা যার যার ধর্মীয় অভিব্যক্তি। এখন ধর্ম তো শুধু মানে ওই বাধার সম্মুখীন হয়েছেন, মানে যারা নামাজ পড়তে গেছেন মুসল্লিদের, মানে ওখানে কোনো পলিটিক্যাল পরিচয়, এই জিনিসটা এরকম পলিটিক্যাল পরিচয় কিছু বলতে চেয়েছেন, হয়তো একজনের দৃষ্টিভঙ্গিতে এটা এক এক ধরনের, কেউ হয়তো মাইন্ড করবেন না, কেউ হয়তো। ভাই আমি কিন্তু স্পেসিফিক্যালি আপনাদের নাম বলিনি, আপনি যদি খোঁজ নেন আপনি চাইলে আমি এখন সবাইকে শোনাতে পারি। না, উনিও বলেছেন যে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে সেখানে আমি খুব ওপেন সিক্রেট, আমি এটা লুকানোর চেষ্টা করি না, জাস্ট আমরা পেপারে এটা দেখলাম। হ্যাঁ, অনেক জায়গাতেই হয়তো বিএনপির লোকজন এটা প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ করেছে। আসলে আমরা যে মডারেট ইসলাম বলি, মুসলিম বলি, আমি অত ধর্মীয়ভাবে আমি অত অভিজ্ঞ না, আমি এ নিয়ে তর্ক করব না। বাট আমার মনে হচ্ছে আমাদের একটু সময়ের প্রয়োজন। আবার এই যে মহিলাদেরকে ঘরে ঘরে বা তাদের প্রচারের জন্য রাজনৈতিকভাবে পাঠানো হয়, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কারণ দলের কর্মীরা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তারা তাদের প্রচারণা অব্যাহত রাখতে পারে। জামাতও কিন্তু, আমি আবারও বলি, জামাতও কিন্তু এই 17টি বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছে না। কিন্তু তাহলে তো 5 তারিখের পরে মানে এই যে পলিটিক্যাল কালচারে যে মানে অন্যকে শ্রদ্ধা করা, অন্য দলকে কথা বলার সুযোগ দেয়া, এটা তো ডেভেলপ করার প্রয়োজনীয়তা ছিল অবশ্যই। এটা দেখেন, এটা আমি একবারই বললাম, আমরা যে কালচারে বড় হয়ে আসছে এখন পর্যন্ত, আমাদের আগের যারা অগ্রজ বা যারা অনুজ ছিলেন, পরবর্তীকালে যারা আসবেন, এই কালচারটা কিন্তু এখনো আমরা ডেভেলপ করি নাই। এটা আমাদের সকল রাজনৈতিক দলের যারা কিছুটা লেখাপড়া জানি, যারা সমাজে চলছে, আমাদেরকে এই অগ্রসর ভূমিকাটা নিতে হবে। আসলে এটা কারো গ্রামের মানুষ, আমি কাউকে ছোট করি না, আমাদের যারা এই লোকাল রাজনীতিতে জড়িত আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের পড়াশোনার যে দৌরত্ব বা তাদের রাজনৈতিক যে কি বলে অভিজ্ঞতা, অনেক কিছুর অভাব আছে। আমরা একটা বলি অনেক সময় দুজনেই স্বীকার করলেন, আবুল কালাম আজাদ মজুমদার দুজনেই স্বীকার করলেন যে আসলে মানে হঠাৎ করে আসলে এই কালচারটা ডেভেলপ করা সম্ভব না, সময় লাগবে। কিন্তু আপনি কি মানে আপনি ইচ্ছা দেখেন রাজনৈতিক দলগুলোর কার্যকলাপের মধ্যে? অবশ্যই দেখি, কারণ আপনি দেখবেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে সংস্কারের জন্য যে চেষ্টাটা নেওয়া হয়েছিল বা সংস্কারের যে বিভিন্ন উদ্যোগ, সেখানে তো আমাদের 30টার মতো রাজনৈতিক দল যোগ দিয়েছে। তারা কিন্তু তাদের অন্য অনেক কাজ বাদ দিয়ে এখানে দিনের পর দিন সময় দিয়েছে, আলোচনা করেছে, বিতর্ক করেছে সংস্কারের যে প্রস্তাবগুলো নিয়ে, কিভাবে সংস্কার করলে বা আমাদের সাংবিধানিক ব্যবস্থায় কি পরিবর্তন আনলে আমাদের দেশে নতুন করে আবার কোনো স্বৈরাচার তৈরি হবে না, কিংবা আমাদের যে রাজনৈতিক ব্যবস্থাটা আরেকটু পরিশীলিত হবে, এগুলো নিয়ে তো ওনারা কাজ করেছেন। এবং ওনারা রীতিমতো বিশেষজ্ঞ পাঠিয়েছেন। এই সংস্কার ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো, ওই বৈঠকগুলোতে যে শুধুমাত্র রাজনৈতিক নেতারা এসেছেন তা না, ওনারা কিন্তু অনেক সময় সাথে করে ওনাদের আইন বিশেষজ্ঞ নিয়ে এসেছেন, যারা ওনাদের দলের হয়ে আইনের দিকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সো যখন যে নেতা প্রাসঙ্গিক তারা এসেছেন, তো এটা তো রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা না থাকতো তাহলে তো তারা এই প্রক্রিয়ায় অংশ নিতেন না। তারা এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আমাদের 25টার মতো রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছেন। এই জুলাই সনদটা তো কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু করা হয়েছে, যাতে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তিত হয়। তো আমরা অবশ্যই, আমি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছাটা দেখি, এবং এই সদিচ্ছা আছে বলেই তারা কিন্তু আপনার এই জুলাই সনদে সই করেছে। এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা মনে করি যে তারা একটা এমন একটা নির্বাচন, তারাও আমাদের পরিবর্তন যেটা আমরা আকাঙ্ক্ষা করছি, রাইট, আমরা এরকমই একটা কিছু, শুধু এই জাতীয় নির্বাচন না, আমাদের প্রসেসটাই আমরা এমনভাবে তৈরি করতে চাই যাতে পরবর্তী জাতীয় নির্বাচনগুলো আসলে এই ধরনের সমস্যামুক্ত থাকে এবং স্বচ্ছ হয়। জি, একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক। আমরা যে আলোচনায় আছি এটা একটু কন্টিনিউ করব।
একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা যদি একটু যুক্ত করে নেই মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মনিরা শারমিন, স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আজকে একটি খবর বেশ চমক তৈরি করেছে। বিএনপি মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের কেউ কেউ এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সংখ্যাটা কিরকম? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা। সংখ্যাটা আসলে ওরকম করে সারা বাংলাদেশে যদি বলা হয় তাহলে এটি আরেকটু পর্যালোচনা করে বলতে হবে। অ্যাকিউরেট নাম্বারটা আসলে ওরকম বলা সম্ভব না এই মুহূর্তে, কারণ আমরা যখন আসলে তৃণমূলে কাজ করতে যাচ্ছি, আমি যদি আমার নওগাঁর কথাও বলি, সেখানেও কিন্তু অনেকেই আগ্রহ দেখাচ্ছে যারা আসলে কিনা বিএনপির রাজনীতি বলেন, দেখা গেছে যে অনেকদিন ধরে রাজনীতি মানে ইনঅ্যাক্টিভ, সেই মানুষগুলো কিন্তু আসলে চেষ্টা করছে যে সৎভাবে বা নতুন কোন রাজনীতির চিন্তা যারা করছে তাদের সাথে যুক্ত হবার, এবং মনোনয়ন যারা পাননি তাদের একটা বড় অংশ আমাদের সাথে যোগাযোগ করছেন সারা বাংলাদেশের। আমি যদি বলি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই অঞ্চলে কিন্তু আছে এরকম অনেক, যে যারা আসলে শুধুমাত্র এমন না, ইভেন এমন অনেক আছেন যারা কিনা আমাদের দলে যুক্ত হয়ে কোন একটি পজিশন চাচ্ছেন, তারপরে মনোনয়ন চাচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে শুধুমাত্র মনোনয়নের জন্য আসবেন তাও না, ওনারা একটা কমিটমেন্টও চাচ্ছেন যে যাতে এনসিপির কোন একটি পদে থেকে তারপরে মনোনয়ন নেওয়ার, এই ধরনের প্রস্তাবও তাদের পক্ষ থেকে আছে। তো সেটি আমরা খুব ওয়েলকাম করছি। আচ্ছা, আপনারা যেহেতু এটা ওয়েলকাম করছেন, তাহলে বিএনপির সঙ্গে আপনাদের যে নির্বাচনী দেন দরবার চলছিল ওটা কি থেমে গেছে? না, ঠিক দেন দরবার বিষয়টি এমন না। এটি আপনি যদি বলেন যে দেন দরবার, তাহলে তো আসলে কথাটি একটু অন্যরকম। তাহলে কথাবার্তা বলি যে একটা আলোচনা, এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের নেগোসিয়েশন থাকে, এবং নির্বাচনী সেটা অনেক ধরনের হতে পারে। সেটি আসন সমঝোতা এক ধরনের কথা আছে, জোট এক ধরনের কথা আছে। সুতরাং এটি নির্বাচন পর্যন্ত চলবে এই ধরনের আলোচনা। তো এটি শুধুমাত্র বিএনপির সাথে হচ্ছে ব্যাপারটি কিন্তু এমন নয়, এটি জামাতের সাথে হচ্ছে এবং অন্যান্য দলগুলোর সাথে হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, সেই জায়গা থেকে আসলে থেমে যাওয়ার ব্যাপার নাই। এখনো আসলে সেই জায়গাটাতে আমরা কথাবার্তা চলছে আমাদের, এবং এর সাথে সাথে আমাদের আসলে সক্ষমতা বিচারে আমরা এটাও চিন্তা করছি যে আমরা এখন পর্যন্ত যে স্ট্যান্ডে আছি সেটা হচ্ছে এককভাবেই আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি, এবং সংগঠনটিকে আসলে এই নির্বাচনটিকে সামনে রেখে আমরা সংগঠনের প্রতি বেশি মনোযোগী, সংগঠনটির গতিশীলতা বাড়ানো, এবং এই যে নতুন অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই সম্ভাবনাটাকে আসলে কাজে লাগানো। সো নির্বাচনের আগ পর্যন্ত আসলে বুঝতে হবে যে কারোর সাথে আমরা যাচ্ছি নাকি আসলে এককভাবে আমরা আগাবো। আচ্ছা, মানে এই জন্য প্রশ্নটা করলাম যে আপনারা যেহেতু যখন বিএনপি তো আপনাদের জন্য অনেকগুলো আসন খালি রেখেছে, এরকমটা আমরা গণমাধ্যমে দেখেছি, সেখানে তারা তখন এখনো প্রার্থী দেয়নি। যে ৬৩টি আসন তার মধ্যে অনেকগুলো মানে আলোচনা আছে যে আপনাদের কেউ সেখানে কাউকে দেখা যেতে পারে। সেই জায়গায় যদি আপনারা অন্য জায়গায় বিএনপির যারা নমিনেশন পাননি তাদেরকে যদি আপনারা ওখানে নমিনেশন দেন, সেক্ষেত্রে এখানে আসলে মানে ইয়েটা কি হবে? মানে ওখানেও তো তখন তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে বিএনপি কেন আপনাদের এখানে ছাড় দেবে? না, দেখেন বিষয়টা হচ্ছে ২৩৭টি আসনে বিএনপি তার প্রার্থী নমিনেশন দিয়েছে। বাকি যে আসনগুলো ফাঁকা রেখেছে সেটি কিন্তু এমন না যে এনসিপির জন্য, এনসিপির প্রার্থী যারা হবেন তাদের জন্য ফাঁকা রেখেছে, এমন কিন্তু কোনো ঘোষণা অন্তত আমি দেখিনি। এবং আমাদের পক্ষ থেকেও যে তাদের সাথে জোট হচ্ছে এমন কোনো আলোচনা তো চলছে, সেটা এক ধরনের ব্যাপার, কিন্তু কোথাও যে আমাদের কোনো প্রার্থীর জন্য আসন ফাঁকা রেখেছে এমন কোনো ইঙ্গিত কিন্তু আমরা নিজেরাও পাইনি। তবে এটা ঠিক যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বাকি আসনগুলো জোটে যারা আসবে তাদের জোটের প্রার্থী তাদের জন্য ফাঁকা রাখা হয়েছে। সুতরাং ডিরেক্টলি এভাবে বলা যাবে না যে আমাদের জন্য ফাঁকা রাখা হয়েছে। আর এখানে আমি এই জন্যই বললাম যে এমন না যারা আসলে বিএনপি থেকে মনোনয়ন পাননি তারা আমাদের সাথে আসতে চাচ্ছেন, এবং সেটি কিন্তু এক ধরনের তাদের মধ্যে এই ব্যাপারটিও আছে যে তারা দলের জন্য যেই
ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন সংগ্রামে থেকেছে, এবং জুলাই আন্দোলনে তাদের বেশিরভাগেরই পক্ষ থেকে এক ধরনের অভিযোগ পাওয়া যায় যে আমরা আন্দোলনের সময় মাঠে থাকলাম, আমরা হামলা মামলা শিকার হলাম, আমরা জেল জরিমানা আমাদের হলো, কিন্তু আলটিমেটলি মানে বিএনপি আসলে মূল্যায়ন করছে এমন নেতাদের যাদের আসলে অর্থ এবং পারিবারিকভাবে যারা রাজনৈতিক পরিবার, সুতরাং সেই জায়গা থেকে তাদের এক ধরনের হতাশার জায়গাও আছে, যেটি আমাদের সাথে শেয়ার করেন বিভিন্ন সময়। সেই জায়গায় একটা মূল্যায়িত হওয়ার একজন কর্মী, তিনি তো আসলে দলের কাছে মূল্যায়িত হতে চান, এটি খুব স্বাভাবিক। মানে সেই জায়গা থেকে আসলে আমাদের দিকে তাদের হয়তো একটা ঝোঁক। মানে এই যোগাযোগটা কি শুধু বিএনপি নেতারাই করেছেন নাকি জামায়াতের নেতারাও আছেন? হ্যাঁ, এরকম দেখেন, জামাতের পক্ষ থেকে যদি আমি বলি যে তাদের তো আসলে এলাকাগুলোতে বহু আগে থেকেই তাদের কে প্রার্থী হবেন এই বিষয়টা কিন্তু ফিক্স করা, এবং তাদের কিন্তু একটা চেইন অফ কমান্ড আছে, যেটা কিন্তু ওনারা আসলে একজনই, আমি তো অন্তত আমার নওগাঁ 5 আসনে আমি দেখছি যে সে বহু আগে থেকে একজনই সেট হয়ে আছেন। সুতরাং এখানে তো তাদের মনোনয়ন বঞ্চিত এই ক্লেইমটা অনেকেই করছে না। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে কম মানুষ হয়তো আছে যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আমাদের সাথে যুক্ত হতে চায়। তবে আগে জামায়াতের সাথে ছিলেন, কিন্তু জামায়াতের রাজনীতি তারা আসলে ওন করতে পারেন না, এরকম অনেক মানুষ কিন্তু আমাদের সাথে সেই নাগরিক কমিটি থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই আছে। আওয়ামী লীগের কেউ যোগাযোগ করছে না? আওয়ামী লীগের হ্যাঁ এরকমও আছে, অস্বীকার করার সুযোগ নাই। আওয়ামী লীগের এমন অনেকেই আছে যারা আসলে অনেকখানি শেল্টার পাবার জন্য আমাদের সাথে যুক্ত হবার, যাদের অনেক ধরনের অপকর্ম আছে, অনেক ক্ষেত্রে রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত ছিলেন, তারাও যোগাযোগ করেছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে অবশ্যই আওয়ামী লীগকে দল হিসেবে যখন আমরা বিচারের কথা বলছি, সেখানে কিন্তু আসলে আমরা কার সাথে আসলে করে নেগোসিয়েশনে যাওয়া বা তাদের আসলে দলে আনা, এই ব্যাপারে তো আমাদের আসলে অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে স্বাভাবিকভাবেই। জি, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বিভিন্ন জায়গায় বিএনপি যারা নমিনেশন পাননি এরকম অনেকেই যোগাযোগ করছেন এনসিপির সঙ্গে বা অপর দলের সঙ্গে, এরকম মানে দাবি করা হচ্ছে। সেই জায়গা থেকে আসলে কি দেখেন, নির্বাচনে বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কিনা? দেখুন, বিএনপি একটি আগাগোড়ায় একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে অসংখ্য নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর এবং আগে আন্দোলন সংগ্রামে জড়িত, অনেক নির্যাতিত তারা, এবং গত 3টি নির্বাচনে, এমনকি 2008ও ধরেন, 3-4টি নির্বাচনে আসলে নেতাদের একটা প্রেসার চলে আসছে, কারণ অনেকেই ইলেকশনে যান নাই, দলীয় কারণে আমরা যেতে পারিনি, যার কারণে অনেকের বয়স হয়ে গেছে, এখন সামনে হয়ে গেছে। হ্যাঁ, আবার যারা আমাদের চেয়ে বয়সে ছোট তারা আবার কামব্যাক করছে। সবকিছু মিলে এখন যে এক একটা আসনে, ইউ বিলিভ মি, 4-5 জন তো নর্মাল, 8-10-12 জন আছে। আমি যদি 3-4 জনও ধরি, 5 জনও ধরি মিনিমাম, তাইলে আমাদের 300 আসনে প্রায় কতজন, প্রায় 3-5-1500 নেতা বলতে পারেন। এই অবস্থায় তো ফ্রাস্ট্রেশন থাকবেই, অনেকের বয়স হয়ে গেছে, অনেকে চিন্তা করতেছে যে এখন যদি না পাই আর হয়তো আমি সুযোগ পাবো না। আবার অনেকে অনেক ধরনের চিন্তা করেন। আবার ধরেন এর মধ্যে সত্য বলতে অনেকেই আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন না। মাঝে মধ্যে বড় বড় জনসভায়, অনুমোদিত জনসভায় তারা ব্যানার ফেস্টুন নিয়ে জয়েন করছেন, আর কোথাও ছিলেন না। অনেকে 4 তারিখ, 3 তারিখ, 1, 2, 3, 4, 5 তারিখে তাদের চেহারা দেখি নাই। এখন আবার অনেকে মনে করছেন যে দল ক্ষমতায় এসে যাবে, সুতরাং এই সুযোগে যদি এমপি হওয়া যায় তাহলে তো একটা এমপি হওয়া যায়। আবার অনেকে ভয়ভীতি দেখাচ্ছেন যে আমি যদি বিএনপি থেকে না পাই আমি এনসিপিতে যাব, আমি হয়তো অন্য রাজনৈতিক দল জামাত থেকে নমিনেশন চাবো, হয়তো সুযোগ সেখানে নাই। কিন্তু এত বড় রাজনৈতিক দলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে, তারপরেও তুলনামূলকভাবে পার্সেন্টেজ খুবই কম। আপনি দেখবেন যে 300 আসনে আমার তো মনে হয় না 5-7-10টা আসনের বেশি এই ধরনের মুভমেন্ট চলছে। এটা হলো ভালো দিক। 5-7-10টা হবে এবং 2-3টা ছাড়া বাকিগুলি নর্মাল, এরকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা চাচ্ছে। সেটা একটা এত বড় রাজনৈতিক দলের মধ্যে এত 3টা টার্ম নির্বাচন না হওয়ার পরেও যেই ধরনের ভয়ভীতি কুণ্ডল, যেটা পেপার পত্রিকায় আমরাও কিন্তু অনেকটা আতঙ্কিত ছিলাম, আল্লাহর রহমতে ওইটা অনেকটা রিডিউস, মানে এটা বলতে গেলে একেবারেই নগণ্য একটা এত বড় রাজনৈতিক দলের জন্য। প্রতিযোগিতাটা অসুস্থ না,
এবং আমাদের নেতা তো বলেছেন যে যারা মনোনয়ন পাবেন না, Exactly. আমি অনেকেই যোগ্য, তাদেরকে অন্য জায়গায় প্রোভাইড করব। জি। আরো নির্বাচন আছে, স্থানীয় আবু নির্বাচন বকর আছে। মোল্লা, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আজকে ইসির সঙ্গে সংলাপে জামায়াত ইসলাম লটারির কথা বলেছে বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগের ক্ষেত্রে। মানে ডিসিদের গুরুত্ব নির্বাচনে আসলে নিঃসন্দেহে এখন বেশি আছে, কিন্তু বিএনপি প্রস্তাব দিয়েছে যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কর্মকর্তাদেরকেই যুক্ত করার। সেখানে আসলে ডিসির বদলি না বদলিতে আসলে কি প্রভাব পড়ে? খুব প্রভাব পড়ে? জি, ধন্যবাদ। দেখুন, প্রশাসন যদি নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা সকলেই জানেন যে প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনে। ভোট সুষ্ঠু হচ্ছে কিনা, ভোটার একটা ডিস্ট্রিক্টে, ধরেন আমি আমার জেলার কথা যদি চিন্তা করি, তার আন্ডারে সে তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তার আন্ডারে মূলত একটি ডিস্ট্রিক্ট পরিচালিত হয়। সেই মূলত এই জেলাতে সুষ্ঠু ভোট হবে কিনা এটি অনেকটা তার উপর নির্ভর করে। সেই ব্যক্তি যদি পার্শিয়াল হন, সেই ব্যক্তি যদি কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য থাকে, সেই ব্যক্তি যদি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা না করেন, উনি যদি লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাস না করেন এবং লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করতে উনি যদি আন্তরিক না হন, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন একটি জেলাতে এবং সামগ্রিকভাবে দেশে বাস্তবায়িত হওয়া কঠিন। নির্বাচন কমিশন তো আছে, নির্বাচন কমিশন যদি দেখে যে ডিসি সাহেব লেভেল প্লেইং ফিল্ডটা রক্ষা করতে পারছেন না, উনি তো তখন তো তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দেবার বিধান, মানে উদাহরণ আমাদের দেশে আছে। দেখুন, ঠিক আছে, নির্বাচন কমিশন এই কাজটি করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগে দলীয় আনুগত্যের ভিত্তিতে অথবা কোনো বিশেষ উদ্দেশ্যে কেন হঠাৎ করে এই নিয়োগগুলো এখন হচ্ছে? দেখুন, নির্বাচন, আমরা যে কথাটি বলছি ঠিক আছে, নির্বাচন কমিশন করবেন, তো তফসিল ঘোষণা করার সময় পরে, অব্যবহিত পরেই কিন্তু এই পদোন্নতিগুলো হতে পারতো, তারপর হচ্ছে ট্রান্সফারগুলো হতে পারতো, কিন্তু হঠাৎ করেই এখন পদোন্নতি হচ্ছে, হঠাৎ করে ট্রান্সফার হচ্ছে। এই তো তফসিল ঘোষণা হবে আগামী মাসে, এখন কেন হচ্ছে? আপনি কি উদ্দেশ্য দেখছেন এখানে? আমাদেরকে, জি, অবশ্যই অবশ্যই আমরা যে কথাটি বলছি, মানে এটা তো তাহলে এখন তো এই নিয়োগগুলো দিচ্ছে সরকার, তাহলে সরকারের উপরে যদি আপনাদের আস্থা না থাকে, তাহলে তো সরকার পরেও আপনাদের নির্বাচনে নানানভাবে প্রভাবিত করার সুযোগ থাকে। আমরা সরকারকে অভিযুক্ত করছি না, তাহলে কাকে অভিযুক্ত করছেন? আমি বলছি সেটা হচ্ছে যে প্রশাসনকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কেউ প্রভাবিত করার চেষ্টা করেছে এবং করছে। বর্তমান প্রশাসন 100% একেবারে নিউট্রাল সেটি বলা যাবে না, আমরা সরকার ইউনূস সাহেবকে বলছি না, বাট সরকারের ভিতরে কেউ একটি বিশেষ দলের প্রতি আনুগত্যশীল অথবা সরকারের ভিতর কাউকে, বিএনপি তো এই অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে, প্রভাবিত করার চেষ্টা করছে। বিএনপি তো আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় আপনাদের, মানে জামায়াত ইসলামের, বিএনপি চায় তারা নির্বাচন হওয়ার আগেই, ক্ষমতা যাওয়ার পূর্বে ক্ষমতা ওনাদের হাতে থাকতে। ওনারা প্রধান উপদেষ্টাকে থ্রেট দিয়েছে যে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, হ্যাঁ, যমুনা গো যমুনা আমরা কিন্তু ছাড়ি না। প্রধান উপদেষ্টা থেকে বাসা থেকে বের হতে দেয় না, ওনার স্ত্রীকে বাসা থেকে বের হতে দেয় না। ওনারা চাইলে প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকবেন, না চাইলে ক্ষমতা থেকে চলে যাবেন, বারবার ওনাকে খোঁটা দেওয়া হচ্ছে, অথচ আমরা সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে ওনাকে এনেছি, ক্ষমতায় বসিয়েছি, জাতির দুর্যোগ মুহূর্তে উনি এসে ক্ষমতায় বসিয়েছে, আর এখন ওনারা বলছেন ওনারা নাকি ভিক্ষা দিচ্ছেন। আবুল কালাম আজাদ মজুমদার, এই আলোচনায় যদি একটু আপনি যোগ দেন, মানে কি দেখছেন এখন? সরকার যদি একটা নিরপেক্ষ বদলিও করে, তাহলেও তো কাউকে খুশি করতে পারছে না। আমি একটা ছোট্ট করে একটু কথা বলি, হঠাৎ করে কেন এখন ট্রান্সফার গুলা হচ্ছে? আগামী মাসে তফসিল, আমার মনে হয় কার ইশারায়, কার ইচ্ছায় এই ট্রান্সফার গুলা হচ্ছে, বদলিগুলা হচ্ছে? আমার মনে হয় ভাই যথেষ্ট আপডেটেড না এই প্রসেসটাতে। এই কারণে যে সরকার থেকে কিন্তু করতেই হবে। আচ্ছা, একটু শুনি ওনার, জি মোল্লা ভাই একটু শুনি। জি, আমার মনে হয় সরকার থেকে আগেই বলা হয়েছিল যে
প্রশাসনে নির্বাচনের আগে প্রশাসন, বিশেষ করে মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে রদবদল হবে এবং সরকার সেই অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানেই কিন্তু এই মাঠ প্রশাসনের সাম্প্রতিক রদবদলটা হয়েছে। আপনি দেখেছেন যে 64টা জেলার মধ্যে 50টা জেলায় ডিসি পরিবর্তিত হয়েছে, 14টা জেলাতে আগের ডিসিরাই রয়ে গিয়েছেন যাদের রিপোর্ট ভালো। এই ডিসিরা মাত্র গতকাল তাদের কাজে যোগ দিয়েছেন। তো এখন গতকাল যারা কাজে যোগ দিয়েছেন আজকেই তারা নিরপেক্ষ কিনা বা তারা নিরপেক্ষ নন, এই ধরনের জাজমেন্টে যদি আমরা পৌঁছে যাই তাহলে এটা একটু বেশি প্রিম্যাচিওর জাজমেন্ট হয়ে যায়। তারা যদি তাদের কাজে নিরপেক্ষতার প্রমাণ না দিতে পারেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের এই রদবদলের ক্ষমতাটা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। তখন তারা চাইলে নির্বাচন কমিশন যে কোনো ডিসিকে বা যে মাঠ প্রশাসনের যে কোনো কর্মকর্তাকেই বদলের জন্য জনপ্রশাসনকে অনুরোধ করতে পারেন এবং এসব ক্ষেত্রে জনপ্রশাসন সাধারণত তাদের অনুরোধ রাখে। তো আমার মনে হয় একটু বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছে একটু আগেই। প্রশাসনের এই পরিবর্তন মোটেও অপ্রত্যাশিত নয় এবং বরঞ্চ এটাই প্রত্যাশিত ছিল এবং এই যে বিশেষ করে ডিসি যারা আমরা আশা করছি বা ধারণা করছি যে এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থাকবেন, তাদের যে এই রদবদলটা এটা যথেষ্ট একটা কি বলবো গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে সাক্ষাৎকার নিয়ে বাছাই করে মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে এই বিষয়ে প্রথমে একটা কমিটি করা হয়েছিল। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে সেই কমিটিটাও ভেঙে দেওয়া হয়েছে। সেই কমিটিটা ভেঙে দিয়ে হয় নাই। আবুল কালাম আজাদ সাহেব, আমি ছোট্ট করে একটু প্রশ্ন করি, এর মধ্যে কি কোনো ইন্টারফারেন্স হয় নাই? না, কোনো ইন্টারফারেন্স হয় নাই। আপনার আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, এখানে ইন্টারফারেন্স হয়েছে। দায়িত্ব নিয়ে বললে আপনাকে উদাহরণ সহ বলতে হবে, এখানে ইন্টারফারেন্স আপনাকে উদাহরণ সহ বলতে হবে, না হলে আমি আপনার মন্তব্য নেব না। সরি, আমি আমাদের কাছে তথ্য রয়েছে। আপনার কাছে যদি তথ্য থাকে তাহলে আমরা আশা করব স্বচ্ছতার স্বার্থে আপনি সেই তথ্যটা এখন প্রকাশ করবেন। জি জি, আমি কাইন্ডলি আপনাকে বলছি যে আপনি একটু কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ, আপনি যেহেতু দায়িত্ব নিয়ে বলছেন এবং আপনি বলছেন আপনার কাছে তথ্য আছে, কাইন্ডলি একটু। এখানে ইন্টারফারেন্স হয়েছে, এগুলো রাজনৈতিক কথাবার্তা। ইন্টারফারেন্স কোন জায়গায় হয়েছে আপনি স্পষ্ট করে যদি একটু কাইন্ডলি বলেন তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, কারণ এখনো সময় আছে নির্বাচনী তফসিল ঘোষণার আগে। আমরা সঠিক সময়েই সবকিছু প্রকাশ করবো। আমরা সঠিক সময়ে সবকিছু প্রকাশ করবো, এগুলো হচ্ছে রাজনৈতিক দলের প্রতি আনুগত্যশীল, রাজনৈতিক দলকে ফেভার করছে, রাজনৈতিক দলের ডিকটেশন মানছে, আমরা সেগুলো কিন্তু বলেছি, অভিযোগ করেছি। আমরা সঠিক সময় সবকিছু প্রকাশ করবো। আপনার আর্গুমেন্ট, আমি খুবই দুঃখিত, আমি আপনার আর্গুমেন্টটা নিতে পারলাম না। আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা 3টা বড় রাজনৈতিক দল ওনার সাথে দেখা করেছিল এবং গত মাসে যখন দেখা করে তখন এই প্রসঙ্গটা এসেছিল এবং তিনি 3টা রাজনৈতিক দলকেই বলেছেন মাঠ প্রশাসনে যে পরিবর্তনটা আনা হবে সেটা ওনার সরাসরি তত্ত্বাবধানে হবে এবং আমরা জানি যে ওনার তত্ত্বাবধানে হয়েছে এবং ওনার তত্ত্বাবধানে যারা হয়েছে তারা মাত্র গতকালকে নতুন করে কাজে যোগ দিয়েছেন। এখন কাজের মধ্যে দিয়ে যদি তারা তাদের নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এটা তো কোনো চিরস্থায়ী কোনো পদ না বা চিরস্থায়ী কোনো দায়িত্ব না যে তাকে দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব থেকে সরানো যাবে না। মাঠ প্রশাসনে যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন তাদের সাথে মাত্র পরশুদিন মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বৈঠক করেছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি কি বক্তব্য দিয়েছেন ডিসিদের উদ্দেশ্যে সেই বক্তব্যটাও আমরা সরাসরি পাবলিকের কাছে প্রকাশ করেছি, আপনি চাইলে সেটাও পুরোটা দেখে নিতে পারবেন। এবং তারা আমি দেখে নিচ্ছি। আমি বলছি একটি রাজনৈতিক দলের সেক্রেটারি, একটি রাজনৈতিক দলের নেতার পিএস এই বদলিতে ট্রান্সফারে উনি বিশেষ ভূমিকা পালন করেছে। আমরা যথাসময়ে সেগুলো না, আমি আপনার এই অভিযোগটা নিতে পারলাম না, আমি খুবই দুঃখিত। আপনার যদি আপনি যদি কোনো সুনির্দিষ্টভাবে কোনো জেলার ডিসি ফুল লিস্ট রয়েছে, আপনারা কেন মানে তাদেরকে কেন চুজ করা হয়েছে, কেন তাদেরকে প্রমোশন ট্রান্সফার দেওয়া হয়েছে, কেন আপনার কাছে যদি আমি খুবই দুঃখিত, আপনার কাছে যদি ইনফরমেশন থাকে এবং আপনি যদি এটা এখন প্রকাশ না করেন তাহলে আমরা মনে করবো যে আপনাদেরও এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য আছে। এক্ষেত্রে আপনার কাছে যদি তথ্য থাকে, আমি মনে করি আমরা একটু আগে এখানে রাজনৈতিক একটা কালচারের কথা আলোচনা করছিলাম, আমরা মনে করি যে আমাদের এই সুস্থ রাজনৈতিক কালচারের স্বার্থে এই তথ্য আপনার প্রকাশ করা উচিত, তাহলে সরকারের পক্ষেও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে রদবদলের এখতিয়ারটা পুরোপুরি সরকারের হাতে
আপনার কাছে যদি তথ্য থাকে এবং সেই তথ্য আপনি যদি আপনাকে পাবলিক আমি করতে বলছি, পারেন। সরকার এখন তাড়াহুড়া করার তো কোনো কারণ ছিল না। সরকার তো এই সিদ্ধান্তটা নেবে, এটা কোনো তাড়াহুড়া না, এটা সরকার এই সময়ে নেবে। আমার ধারণা আপনি এই প্রসেসটা সম্পর্কে আপডেটেড না। কাইন্ডলি আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আরেকটু আপডেট। জানি এটার পিছনে কি রাজনৈতিক মতলব রয়েছে সেটা আমি জানি, এবং না, আবু বকর মোল্লা, মানে এখন যারা ছিল তারা থাকলে কি সুবিধা হতো? না দেখুন, আমার কথা হচ্ছে যে আগামী মাসেই তফসিল ঘোষণা হবে, না সেখানে সকল না, নির্বাচন কমিশন আমি প্রশ্ন করছি যারা ছিল তারা থাকলে কি, তারা থাকলে কেন দেওয়া হচ্ছে না, যারা ছিল, যারা মানে দায়িত্ব পালন করছিলেন তারা থাকলে কি আপনারা মানে খুশি হতেন? না, আমি সেই কথা বলছি না, আমি প্রক্রিয়ার কথা বলছি। আমার কথা তাহলে তো হচ্ছে এটা যে স্বাভাবিক প্রক্রিয়া। সরকারের মনে হয়েছে সরকার কমিশনের আন্ডারে ডিসেম্বরে তাফসিল ঘোষণা হবে, নির্বাচন কমিশনের আন্ডারে সবকিছু চলে যাবে, সেখানে ওনারা এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেবেন। আমরা বলেছি আচ্ছা, এটা আমার মনে হয় যে একটা মানে ধারণাগত একটা ডিবেট। আমার মনে হয় হঠাৎ করে যা হলো এটার পেছনে পলিটিক্যাল মোটিভ রয়েছে, পলিটিক্যাল ইন্টারফারেন্স রয়েছে। আমরা বলছি পলিটিক্যাল কারণেই তা হয়েছে। এটি তাহলে আমার মনে হয় যে প্রমাণ আপনার হাতে আছে। ইন্ডিকেশন দিয়ে রাখি প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, এবং আরো অনেক কাজ করা হবে। আবুল কালাম আজাদ সাহেব স্বীকার করুক বা না করুক, প্রশাসনের ভিতরে একটি বিশেষ দলের প্রতি আনুগত্যশীল কেউ কেউ মনে করছে তারা ক্ষমতায় আসবে, সুতরাং তাদের প্রতি আনুগত্য শো করতে হবে। এখন তারা যা করার, যেভাবে ডিকটেশন মানলে তাদের জন্য ভবিষ্যৎ ভালো হবে, তারা তাই করছে। মানে এই একই অভিযোগ কিন্তু বিএনপিরও আছে যে প্রশাসনে আমরা বিরতি নিয়ে ফিরে। আপনারা সাংবাদিক যদি নিরপেক্ষ আপনারা তদন্ত করেন, আপনারা দেখবেন যে প্রশাসনিক কাজকর্মে বিএনপি যতটুকু ইন্টারফারেন্স করেছে, জামাত সে তুলনায় কোনো ইন্টারফারেন্স করেছে কিনা। আমি জাতিকে বলবো, জামাত প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। ইউনূস সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে আমরা কোনো অবস্টাকল ক্রিয়েট করিনি, যেটি বিএনপি করেছে। একটা বিরতি নিয়ে ফিরছি, একটা বিরতি নিয়ে ফিরছি। ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা যে আলোচনায় ছিলাম, মনিরা শারমিন, এখানে যে আলোচনাটাই আমরা যুক্ত ছিলাম, একটা মোটামুটি একটা জায়গায় গিয়ে আমরা আলোচনাটা একটু রাখতে চাই, কারণ মাঠ প্রশাসন খুব গুরুত্বপূর্ণ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সেটা নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেই মানে তার প্রস্তাব একটা। আমরা তো এক সময়ে এরকম জানতাম যে নির্বাচন কমিশনে অনেক লোকবল নিয়োগ করা হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন সারা বছর একটা নির্বাচনের মধ্যে থাকে, তাদের এক ধরনের প্র্যাকটিসের মধ্যে থাকে, তারা মাঠটাকে অনেক ভালো রিড করতে পারেন নানান জায়গায়। মানে সেই জায়গায় আসলে কি দেখেন? আমরা কিছুদিন আগে কিন্তু এটাও দেখলাম যে নির্বাচন কমিশনার হিসেবে মানে 14 গ্রেড বা 15 গ্রেডের অনেককে কিন্তু একবারে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এরকম বেশ কিছু প্রজ্ঞাপন আমার চোখে পড়েছে যে নির্বাচন কমিশনার হিসেবে ধরেন 14-15 গ্রেড আমি যদি বলি যে 60 মুদ্রাক্ষর কম্পিউটারিক এরকম কোন পজিশন গুলো। তো এইটিও কিন্তু আসলে হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে এই দাবিটা করার মধ্যেও আসলে খুব সহজভাবে দেখার সুযোগ নাই, কারণ একটু ক্রিটিক্যালি দেখার সুযোগ আছে। কেন নির্বাচন কমিশনকেই তারা মানে এত বিশ্বস্ত মনে করছে, কেন মাঠ প্রশাসনকে মনে করছে না? দেখেন, কিছুদিন আগে আমি এই জিনিসগুলোকে আসলে একেবারেই এই হিসেবেই দেখি যে যেই দলই আসলে দেখছি যে ভাগে কম পাচ্ছে সেই দলই আসলে তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি গ্রো করছে। কিছুদিন আগে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসি নিয়োগ হচ্ছে সব জামাতের। তো এই যে পারস্পরিক এক ধরনের মানে এই ধরনের কথা যে মাঠ প্রশাসন আসলে কার কন্ট্রোলে, এই জিনিসগুলো তো সবসময় হতেই থাকে। কিন্তু আমার আর্গুমেন্টের জায়গা হচ্ছে এটাই যে এই যে দেখেন যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি প্রশাসনিক দলীয়করণ, প্রাতিষ্ঠানিক দলীয়করণ, এই জায়গা থেকে আমরা বের হতে পারিনি। আর এখনকার যে আলোচনা, এই 5 আগস্ট পরবর্তী আলোচনাও কিন্তু সেই জায়গাতেই থেমে আছে। মানে একটা গণ অভ্যুত্থান কিন্তু এটা পরিবর্তন করতে পারেনি। এখন আমরা দেখছি যে যারা নিজেদের বড় দল মনে করছে
তাদের মধ্যে কিন্তু এই ক্ষমতার ভাগাভাগি এবং এই যে বিএনপির কথাই যদি আমি বলি যে তারা বহু বছর নির্বাচনের জন্য আমি যদি বলি তারা মাঠ পর্যায়ে অনেক আন্দোলন করেছে একটা সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এবং তারা কিন্তু বহুদিন ধরে এই লেভেল প্লেইং ফিল্ড নেই বলেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে নিজেরা আসলে এক সময় মজলুম ছিলেন, এখন কিন্তু তারা সেই জায়গা থেকে অনেক বড় জায়েন্ট হয়ে উঠেছেন। সেই জায়গা থেকে তারা মাঠ প্রশাসন কার দখলে, এটি একটা বড় বিবেচ্য বিষয় হয়ে গেছে এবং আলোচনার বিষয় হয়ে গেছে, কিন্তু সেটা তো আসলে কোনোভাবেই কাম্য না। আমি যদি বলি যে ধরেন এখন মাঠ প্রশাসনে হয় আপনি আওয়ামী লীগের কিছু লোকজন পাবেন, এস্টাবলিশমেন্টের লোকজন তো অবশ্যই আছে সেই এস্টাবলিশমেন্টের, এবং বাকি দেখবেন জামাত এবং বিএনপি, এর বাইরে তো কেউ নাই। সুতরাং এই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে যে নিয়োগগুলো দেয়া হচ্ছে সেগুলো হয় দুই দলের মধ্যে যে কোনো এক দলকেই সার্ভ করবে হয়তো, আর যেই দলই আসলে ভাগে কম পাবে সেই দলই বলবে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে একটা নিরপেক্ষ মাঠ প্রশাসন আমাদের প্রয়োজন, এবং সরকারের পক্ষ থেকেও আসলে এই জায়গাটাতে তাদের পর্যবেক্ষণ এবং তদারকি সেই জায়গাতেই হতে হবে যে আমাদের মতো দলগুলো যারা আসলে আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন, প্রধান উপদেষ্টা যেরকম বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি উপহার দিতে চান, কিন্তু এই যে প্রশ্নগুলো আসছে মানে যেই দল স্যাটিসফাইড হতে পারছে না সেই দলই আসলে প্রশ্ন তুলছে, এবং সেখানে অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলছে যে আসলেও কি নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। নির্বাচন হবে এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু নির্বাচনটা আসলে কিরকম হবে, কোন দল আসলে এখানে মাঠ প্রশাসনের উপরে দখল রেখে কতটা সুবিধা নিতে পারে, এই যখন আলোচনা তখন আসলে এটি আমাদের জন্য খুব হতাশাজনক। জি, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, একটু আনমিউট করে নেবেন। আসলে দীর্ঘ সময়ে এই যে শেখ হাসিনা যে ফ্যাসিস্টের সময়ে যে প্রশাসন ছিল, আসলে ওনারাই তো এখন আছে। আমি মনে করি 90%ই ওনারাই, এই কেউ ওই সময় পদে ছিলেন, কেউ ওইদিকে ছিলেন, কেউ পিছনে ছিলেন, কেউ সামনে ছিলেন, ওনারাই আছেন। এখন কিছু হয়তো কি বলে সাসপেন্ডেড হয়েছেন অল্প কিছু সংখ্যা, এখন ওরা ওই ডিসি, ওসি, এসপি, এডিসি প্রশাসনে ওনারাই আছেন। এখন ওনাদের মধ্য থেকেই আপাতত আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। আমি সরাসরি কথাটা বললাম, এখন যদি আমরা এখনই এই যে ব্লেমিং গেম শুরু করে দেই, তাহলে আমাদের জুলাই যে অভ্যুত্থানের যে চেতনা, আমরা যে জন্য একটি বৈষম্যহীন একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক দেশ চাই, এটার জন্য উই হ্যাভ টু ওয়েট লঙ্গার, আর একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমাদের এই মন মানসিকতাকে শুধু চেঞ্জ করতে হবে। যেমন আমরা ইতিমধ্যে বলেছি যে যারা ব্যাংকের কর্মচারী আছেন, বেশিরভাগ ক্ষেত্রে ইসলামী ব্যাংকে বা অন্যান্য বিমাতে বা যারা ইয়েতে আছেন, ওনারা জামাতপন্থী, ওনাদেরকে আমরা নির্বাচনের ইয়েতে চাই না, পুলিং অফিসার বা দায়িত্বে আমরা দেখতে চাই না। এবং জামাতও তাদের কাছ থেকে অনেকগুলো প্রস্তাব হয়তো দিয়েছেন বা বলতেছেন। বিএনপির এই যে আপা বললেন যে যারা ক্ষমতায় আসতে চায় যাদের ভারী, তারা হয়তো এটা প্রভাব বিস্তার করছে। আমরা এমন শুনতেছি যে এনসিপি থেকেও প্রচুর প্রমোশন, ডিমোশন, ট্রান্সফার করা হয়েছে, পেপার পত্রিকায় দেখি। তো এই গেমটাকে আমরা প্রশমিত করি। আমার ধারণা একটু রেফারেন্সটা দিয়েন মানে যখন বলে ফেলেছেন রেফারেন্সটা একটু দিয়েন যে আমি তো নিয়ে বসি না, রেগুলারলি তো দেখি ওই একে ট্রান্সফার করা হয়েছে, ওকে ছাড়া হয়েছে, এনসিপির কথা একেবারে ব্রেক কথা বললে একটু অসুবিধা হয়। না এটা সংখ্যায় সীমিত, আমি বলি না যে ওভারঅল কিছু হয়েছে, বাট তারপরও এনসিপি ট্রান্সফার করলে কারণ নাম কি বলা যায়? না, আমি এখন নাম বলবো না। আমি ওইভাবে রাজনৈতিক না প্লিজ মানে এটা তো আসলে অনেক এই ধরনের অভিযোগ এবং জামাত ইসলামী বলে যে ইউনিভার্সিটি না, আপনারা মনিরা শারমিন, আপনারা কিন্তু বহিষ্কারও করেছিলেন একজনকে সচিবালয়ে, সালাউদ্দিন, ওনাকে আপনারা বহিষ্কার করেছিলেন। উনি তো তখন আপনাদের অংশই ছিলেন, সুতরাং স্বাভাবিকভাবে দায় তো আসলে আপনাদের নিতে হবে। দেখেন না দায় নিতে হবে। আমি একটু পরিষ্কার করি, দেখেন গাজী সালাউদ্দিন তানভীরের কথা আপনারা বলছেন। গাজী সালাউদ্দিন তানভীরের মতো এরকম অনেক গাজী সালাউদ্দিন তানভীরই কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সচিবালয়গুলোতে গেছে। আমি যদি বলি যে এই সচিবালয়ে যারা গেছেন মানে সে আসলে কি করেছেন না করেছেন সেটা কিন্তু এখন বর্তমানে যে আইনি ব্যবস্থা আছে, দুদক তার ব্যাপারে অনুসন্ধান করছে, তদন্ত করছে। এখন সে আসলে যেই সময়ে এই সচিবালয়ে নানান কাজের সাথে যুক্ত ছিল তখন তো তিনি এনসিপির নেতা ছিলেন না। এনসিপিতে আসার পরে আচ্ছা, আবার এখন আরেকজনের অভিযোগ
এখন কিন্তু আক্তার হোসেনের বিরুদ্ধে পিপি নিয়োগে কি সব অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, যদিও এটা আনুষ্ঠানিক না। আমি অভিযোগের কথাই বলছি, মানে উনিও কিন্তু অভিযোগের কথাই বলেছেন, মানে আমরা যা বলছি সবই মানে কোনো প্রমাণ নিয়ে নয়, আমরা অভিযোগগুলো এসছে ওভিযোগগুলোই সামনে নিয়ে। এটাই সমস্যা। ধরেন আপনি যদি এখন বলেন যে আমার বিরুদ্ধে 400 কোটি টাকার আত্মসাতের অভিযোগ আছে, আপনি এটা যখন অন এয়ারে বলে দেন, এটা একটা পারসেপশন ক্রিয়েট করে। সো আমাদের আসলে এই মিডিয়া ফ্রেমিং বলেন, পারসেপশন ক্রিয়েট বলেন, এই জায়গাতে একটু সতর্ক থাকা দরকার। অভিযোগ আসলে যেভাবে করে মানুষ সহজে একটা নেগেটিভ ব্যাপার পারসিভ করে, এবং এনসিপি যদি করে তাহলে তো এটা আরো বড় না। কিন্তু এটা তো এনসিপির আরেকজন নেতাই করেছেন, একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে অভিযোগ করলেন, মানে সেই জায়গা থেকে। যেমন এটা আমার আজকের আলোচনার বিষয় না। আমি তারপরে আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন, যখন একটা আলোচনা তুলেন আমি একটু ক্লিয়ার করি। মুনতাসির সাহেব উনি কিন্তু অলরেডি সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কাজ করার জন্য কিন্তু উনি অলরেডি বহিষ্কৃত। সুতরাং একজন বহিষ্কৃত নেতা তার আসলে কেন বহিষ্কৃত হয়েছে এটাও কিন্তু একটা কারণ। তো এখন সে তার নিজের ব্যক্তিগত ক্ষোভ থেকে বলছেন কিনা এটিও একটা ভাববার বিষয়, বিবেচ্য বিষয়। জি, আচ্ছা, এই আলোচনাটা আমি একটু অ্যাড করতে, দেখেন আমাদের দলেরও আমার যতটুকু জানা মতে প্রায় 10,000-এর উপরে নেতা কর্মী বিভিন্ন কারণে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ বলেন আর তারা নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে চলে যাওয়ার কারণে তারা বহিষ্কার হয়েছেন, দলে অনেক শাস্তি তাদেরকে পেতে হয়েছে। আর এখন নির্বাচন তো শুরুই হয় নাই। আমাদের যে ধারণাটা যে আমরা চাচ্ছি সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করার জন্য, আগে যদি ব্লেমিং গেম করি, আমরা ট্যাগ লাগাতে শুরু করি, তাইলে কিন্তু নির্বাচনের আগেও বিএনপি ক্ষমতা যাবে, এরা এই কাজটা করছে, এনসিপি সিট বেশি পাবে, জামাত এগুলি করতেছে। যে জামাত তো ডাকসু নির্বাচনে পাশ করার পরে ওনাদের একজন ভালো নেতাই বলছে আমরা ক্ষমতা চলে যাচ্ছি, বিএনপি বিরোধী দলে যাবে। এই ধরনের কথা আসলে বলতেই পারে রাজনীতি করতে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে সংযত আচরণ করে এত রক্তক্ষয়, এত কষ্টের মধ্যে দিয়ে দেশটা আজকে যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এইটাকে আমরা ধরে রাখতে চাই। এবং নির্বাচনটা যাতে 100% পারফেক্ট, এটা হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না, বাংলাদেশের কালচারাল। আমরা চাচ্ছি 98% অন্তত, মোটামুটি 98, 99 অথবা 97% যদি ভালো হয় নির্বাচন, এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমরা এই আলোচনাটা শেষ করব, যদি 1-1.5 মিনিটের মধ্যে শেষ করতে পারেন আমার জন্য ভালো হয়। জি, ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে অনেক রক্তের পরে, রক্ত দেওয়ার পরে, অনেক স্যাক্রিফাইসের পরে আমরা বাংলাদেশ 2.0 একটি নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি, আমরা সকলেই এই প্রত্যাশা করছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। বাংলাদেশে হয়তো 100% ফেয়ার ইলেকশন হবে না। আপনি যে কথাটি আজকের আলোচনার প্রথমেই বলেছিলেন যে মানে গণতন্ত্রের জন্য নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই নির্বাচনটি দেখার মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচনের পূর্বেই যেখানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে খুবই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যৌক্তিকভাবে, এভিডেন্সিয়ালি, এবং আমি আজকে একটি অভিযোগ করেছি, আবুল কালাম আজাদ সাহেব রিফিউট করেছেন, সেটা হচ্ছে যে প্রশাসনে যে নতুন করে রদবদল, প্রমোশন, বিভিন্ন কিছুতে রাজনৈতিক প্রভাব রয়েছে এবং প্রশাসন নিরপেক্ষভাবে মানে লেভেল প্লেইং ফিল্ডে কাজ করার মতো অবস্থায় এখনো যায় নাই। আমাদের প্রত্যাশা একটি লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে একটি সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই অবস্থায় পৌঁছতে পারিনি। যদি না হয়, এটি বাংলাদেশের জন্য একটি দুঃখজনক মানে অধ্যায় হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, আমি সরকারের একজন উপদেষ্টাকেও বলেছি যে আপনারা ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে করে লিখিত থাকবে যদি আপনারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার জাতিকে দিয়ে যেতে পারেন। যদি না দিয়ে যেতে পারেন, জাতি আপনাদেরকে মানে কলঙ্কিত নাম হিসাবে স্মরণ করবে। এবং আমি মনে করি এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা প্রয়োজন ছিল সেটি কেউ করছে না। ক্ষমতায় যাওয়ার জন্য অনেকেই মরিয়া হয়ে যাচ্ছে, নির্বাচনের রেজাল্ট কেউ মেনে নিতে পারবে না এবং অস্থিরতা চারদিকে তারা শো করছে। এর জন্য প্রশাসন ইন্টারফেয়ার করছে, যেটি দুঃখজনক, সেটি গণতান্ত্রিক প্র্যাকটিসের বিপরীত। ধন্যবাদ। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই, আপনি যদি 1 মিনিটে একটু ক্লোজিং স্টেটমেন্ট বা কোনো মন্তব্য করতে চান। আমি ওনাদের কাছেই জানতে চাই যে প্রশাসনের নিরপেক্ষতা বা পক্ষপাতদুষ্ট কোনো আচরণের সুনির্দিষ্ট কোনো উদাহরণ ওনাদের জানা আছে কিনা, যদি থাকে তাহলে ওনারা যদি এই উদাহরণটা দিতে পারেন
তাহলে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে এটা সহায়তা করবে। জি, অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ব্যারিস্টার আবু বকর মোল্লা এবং মনিরা শারমিন, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। তখন একটু আলোচনা করতে চাই আবার শিক্ষক আন্দোলন। এবার আন্দোলন করছেন নন এমপি এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এই প্রসঙ্গটি নিয়ে একটু কথা বলতে চাই। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে। যুগান্তর, প্রার্থী পুনর্মূল্যায়নের চিন্তা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইসিকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। বণিক বার্তা, অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের ৪১% জন্ম নিবন্ধনের বাইরে। দৈনিক ইনকিলাব, বাংলাদেশিদের উপর ভিসার খড়গ, কঠোর নীতিতে একের পর এক দূতাবাস। খবরের কাগজ, রাজনৈতিক অস্থিরতার প্রভাব অর্থনীতিতে। দ্য ডেইলি অবজারভার, ইসি রেসেস টু ফাইনালাইজ ইলেকশন শিডিউল। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, ফরেন অপারেটর্স পার্সোনেল গেটিং 10 years ট্যাক্স হলিডে। ডেইলি টাইমস অব বাংলাদেশ, হিডেন এপিডেমিক, আচ্ছা HIV, হিডেন এপিডেমিক ক্রিপিনিং ইন। এই ছিল এই মুহূর্তের শিরোনামগুলো দেখে নিলাম, যেগুলো আগামীকাল সকালে আপনার হাতে পৌঁছবে। আমরা এই পর্যায়ে যেটা নিয়ে বিরতির আগে কথা বলছিলাম, 16 দিনে গড়ালো প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওভুক্তির দাবিতে টানা 16 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। একটু যুক্ত করে নেব মোহাম্মদ ইলিয়াস রাজ, সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি। ইলিয়াস রাজ, একটু বলবেন আপনাদের এই যে আন্দোলন এবং এখন পর্যন্ত আপনারা মানে কি দাবি নিয়ে সামনে এসেছেন এবং আপনাদের সঙ্গে কোনো কর্তৃপক্ষীয় যোগাযোগ তৈরি হয়েছে কিনা এখন পর্যন্ত? আছেন যে আমাদের অধিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর দাবিতে আজকে আমরা 25তম দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু আমাদের মৌলিক দাবিগুলির বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত নেয়নি। ইভেন আমাদের প্রায় 5,000+ শিক্ষক কর্মচারী আজকে 25 দিন যাবৎ রাজপথে খেয়ে না খেয়ে রয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় অথবা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ব্যক্তিগত আমাদের খোঁজখবর নিতে পর্যন্ত আসেনি। আপনারা বিষয়ে অবগত আছেন, গত 5 দিন আগে আমরা লং মার্চ যমুনা করেছিলাম। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের পরিচালক 15 জনাব নাজমুল ইসলাম সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপির বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। মানে আপনাদের, আমি দেখছিলাম যে মোট 2741টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করলেও যাচাই বাছাই শেষে 1772টি প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত করা হয়। জি, এখানে শিক্ষার্থীর সংখ্যা কিরকম? আমাদের এখানে মোট শিক্ষার্থী 7,85,000। আপনি নিশ্চয়ই একটু অবগত হবেন, আমাদের মোট জনসংখ্যার 9% প্রতিবন্ধী। সেক্ষেত্রে এই মুহূর্তে 26 লক্ষ প্রায় শিক্ষার্থী মানে প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষার উপযোগী রয়েছে। আমরা শুধুমাত্র 7 লক্ষ শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পারছি। এখনো বিশাল সংখ্যা শিশু যারা আমাদের শিক্ষার বাইরে রয়েছে। আচ্ছা, আবুল কালাম আজাদ মজুমদার, 85,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে এই স্কুলগুলো। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলো বোধহয় স্বীকৃতি এবং এমপিওভুক্ত প্রজ্ঞাপন জারি করে। মানে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সংযোগ যোগসূত্র আছে কি? না, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো যোগসূত্র নেই। তাহলে এটা ডিফারেন্ট। প্রথম কথা হচ্ছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নেয় তার আগে মানুষ দাবি দাওয়া জানাতে পারতো না। হঠাৎ করে একটা দাবি দেওয়ার ঢেউ আসলো এবং অনেকের দাবি মেনে নেওয়া হয়েছে যেগুলো যৌক্তিক না বা
সরকারের পক্ষে সম্ভব না, সেগুলো মানা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে আরেকটা ঢেউ এসেছে। এটার একটা কারণ সম্ভবত এরকম যে অনেকেই মনে করছেন যে এই সরকার যদি দাবিগুলো পূরণ না করে পরবর্তীতে আসলে তাদের রাজনৈতিক সরকার তাদের দাবিতে কর্ণপাত করবে না। আমরা ইদানিং প্রায় শুনছি যেহেতু নির্বাচন সমাগত এবং এই সরকার আসলে আর 2.5 মাসের মতো দায়িত্বে থাকবে হয়তো, তারপর রাজনৈতিক দল নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এখন অনেকেই বলছেন যে আপনারা যদি এটা করে না দিয়ে যান তাহলে এটা আর হবে না। তো এরকম একটা মনোভাব থেকেও কিন্তু অনেকে তাদের দাবি দেওয়া নিয়ে এখন সামনে আসছেন। আমি ঠিক নিশ্চিত নই ওনাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই এই বিষয়ে ভালো বলতে পারবে। যদি দাবি দেওয়াগুলো যৌক্তিক হয় তাহলে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে, কারণ যে স্কুলগুলোর কথা বলা হয়েছে সেই স্কুলগুলোতে তো আমাদের সন্তানরাই পড়ে এবং সেই স্কুলগুলোতে যারা শিক্ষকতা করেন তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশুরা, মেন্টালি চ্যালেঞ্জড শিশুরা আমাদের সন্তানদেরকেই পড়ান। সো তাদের যদি কোনো ন্যায্য দাবি দেওয়া থাকে এবং সেটা যদি সরকারের এই নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও যদি পূরণ করা সম্ভব হয়, নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা সেটা ভেবে দেখবেন। আচ্ছা, মানে এই স্কুলগুলো 2019 সালে স্বীকৃতি এবং এমপিওভুক্তির জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে 2019 সালে। তার মানে এটা তো মানে আগের সরকারের সময়। তো সেই সময় আসলে হলো না কেন এটা? আসলে আমরা সেই সময় থেকে আন্দোলন করছি, এবার কিন্তু আমরা 23তম আন্দোলন করেছি। গত বিগত সরকারের আমরা 19টি আন্দোলন করেছিলাম আমরা, এবং সেই সরকার আমাদের বিদ্যালয়গুলোর বিষয়ে কর্ণপাত করেছেন, শুধু তাদের এমপি ভুক্ত স্কুলগুলি স্বীকৃতি এবং এমপি করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কত স্কুল প্রতিবন্ধী বিদ্যালয়ে এমপি করেছেন, শুধু তাদের এমপি মন্ত্রী এবং স্পিকারের নামে যে প্রতিষ্ঠান করেছে সেগুলো করেছেন। আমাদের সাধারণ শিক্ষকের প্রতিষ্ঠান তারা করেন নাই। জি না, আগের সরকারের সময় তো আমরা এরকম প্রচারণা দেখতাম যে অটিস্টিক বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, শিশুদের নিয়ে অনেক কাজ টাজ হচ্ছে, কিন্তু এখন এসে আসলে এটা কি দেখছে আবুল কালাম আজাদ মজুমদার? না, সেটা আমাদের সমাজের এই একটা অংশ, আমাদের বাচ্চাদের একটা অংশ তো আসলে এই কিছু এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা মেন্টালি চ্যালেঞ্জড, এবং তাদের প্রতি আমাদের আসলে সবারই এটা একটা কর্তব্য বিশেষ নজর দেওয়া, কারণ তারা স্পেশাল চাইল্ড। তাদের প্রতি সেজন্যই আমরা বলছি যে যদি ওনাদের যদি দাবি দেওয়াগুলো যৌক্তিক হয় তাহলে নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা সেটা পূরণ করার চেষ্টা করবেন। এটা আমরা কিছুদিন আগে শিক্ষকদের একটা বড় অংশ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা অনেক সংখ্যায় অনেক বেশি ছিলেন, তাদের একটা দাবি সরকার মেনে নিয়েছে। আমাদের যারা এমপিওভুক্ত শিক্ষক ছিলেন তাদেরও একটা দাবি সরকার মেনে নিয়েছেন। সো এনারা তো সেই তুলনায় সংখ্যায় অল্প। তো এটা ওনাদের দাবি দেওয়ার যৌক্তিকতাগুলো যারা, আমি অবশ্যই আবার বলছি যে সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং যদি পূরণ করা সম্ভব হয় নিশ্চয়ই পূরণ করবেন। না, আপনি 16 দিনের ধরে তারা এই আন্দোলন করছেন, মানে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আপনি সরকারের ভেতরে আছেন, আপনারা 16 দিনের কথা বলছেন, কিন্তু উনি কিন্তু একটু আগে বললেন যে 2019 সাল থেকে তারা আন্দোলন করেছেন, ওই সরকারের সময় 19 বার আন্দোলন করেছেন। জি, আপনার যেই সমস্যার সমাধান 2019 সাল থেকে আন্দোলন করা হয় নাই, এখন আমাদের মাত্রই নির্বাচন সমাগত, তা সেই সমস্যার সমাধান চট করে এখনই হয়ে যাবে এটা আশা করাটাও কঠিন। কিন্তু তারপরেও আমরা কিন্তু, আমি বলছি সরকারের প্রতিনিধি হিসেবেই আমি বলতে পারি যে আমরা কিন্তু কখনোই ওনাদের এই ধরনের সমস্যাগুলো উপেক্ষা করার পক্ষপাতী নই। আমরা মনে করি এগুলো নিয়ে আলাপ আলোচনার সুযোগ আছে এবং আলাপ আলোচনা করে এই সরকার যদি নাও হয়, অন্তত পরবর্তী নির্বাচিত সরকার যদি তাদের দায়িত্বগুলো, তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারে, সে বিষয়ে যদি কোনো গাইডলাইনও তৈরি করা যায়, সেটা তৈরি করতে তো কোনো অসুবিধা নেই। এই জন্যই বলছি যে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন বা মন্ত্রণালয়ে যারা আছেন তারা নিশ্চয়ই ওনাদের দাবি দাওয়াগুলো ভেবে দেখবেন। জি, মোহাম্মদ ইলিয়াস রাজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে 71 জার্নালে। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য এবং দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা করি।